যদি আপনি রেজিম চেঞ্জ করতে না পারেন তাহলে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য নিয়ে নেমেছিল সেই লক্ষ্য তো পূরণ হলো না। সেই লক্ষ্য যদি পূরণ না হয়, সেই সরকার যুদ্ধ শেষ হওয়ার পরে পুনরায় তার পারমাণবিক কর্মসূচি শুরু করবে। স্পেন অলরেডি ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রকে কোনো রকম সহায়তা করবে না। হ্যাঁ, তার মানে ন্যাটোর মধ্যে চির ধরেছে। এই যুদ্ধ থেকে আন্তর্জাতিক আইনেরও একটা পরিবর্তন হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো আছে, যারা এখন মার্কিন পক্ষে আছে, তারাও হয়তো আপনার কোনো এক সময় চীনের অস্ত্র নেওয়ার চিন্তা ভাবনা করবে। সে ইরানকেও যেমন রাখতে চাচ্ছে, সৌদি আরবকেও তেমনভাবে রাখতে চাচ্ছে। অনেকে প্রাণ ভয়ে ফেরত আসবেন, অনেকে হয়তো দেখা যাবে তাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, সো তাদেরকে তখন ফেরত চলে আসতে হবে। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আমরা দীর্ঘদিন ধরে দেখছি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, ইরান বনাম ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে। অনেকে ধারণা করছেন এটি একপাক্ষিক যুদ্ধ, ইরান বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এর বাইরেও কথা আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বিখ্যাত ম্যাগাজিন ফরেন পলিসিতে একটি নিবন্ধ লেখা হয়েছে যে ইরান থেকে কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, এরকম একটা আশঙ্কা করছেন। এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আজকের অতিথি জনাব মাহফুজুর রহমান, তিনি সাবেক রাষ্ট্রদূত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তা আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, কারণ এটি কিন্তু অনেকেই ধারণা করেছিলেন হয়তো ইরান 1 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করবে বা কিছু একটি হবে, বাট সেটি কিন্তু হচ্ছে না। বরং ইরান এখন উল্টো শর্ত দিচ্ছে, যুদ্ধ কখন বন্ধ করবে সেটি আমরা সিদ্ধান্ত নিব। আসলে কি ঘটছে? আপনি তো দীর্ঘদিন এই অঙ্গনে কাজ করেছেন। এক্ষেত্রে খুবই আনফর্চুনেট যে যুদ্ধটা শুরু হয়েছে, সেটা একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই পক্ষ থেকেই কোনো রকম নোটিশ দেওয়া ছাড়া, কোনো রকম আগাম ওয়ার্নিং দেওয়া ছাড়া, কোনো রকম আলটিমেটাম দেওয়া ছাড়া তারা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। মানে যুদ্ধ মানে এখানে হলো আক্রমণ। স্বাভাবিকভাবেই ইরান প্রতিরোধ শুরু করেছে এবং ইরানের দিক থেকে এটা প্রতিরোধ যুদ্ধ। তো সাধারণত প্রতিরোধ যুদ্ধে আপনার এক ধরনের নৈতিক মনোবল থাকে, সেইটা ইরানে আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আক্রমণ, সেগুলো আন্তর্জাতিক আইন যদি আমরা ধরি বা আমরা যেভাবে বুঝি আন্তর্জাতিক আইনকে, সেই আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তো তার মানে হলো যে হয়তোবা এই যুদ্ধ থেকে আন্তর্জাতিক আইনেরও একটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সেটি কীরকম হতে পারে? যেমন ধরেন, এখানে আন্তর্জাতিক আইন যদি ধরি তাহলে সেটা জাতিসংঘের যে সনদ, জাতিসংঘের সনদ বা জাতিসংঘের সদস্য হলে আপনি এক দেশ আরেক দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যেটা আছে সেটা রক্ষা করবে বা সেটার প্রতি সম্মান দেখাবে। সুতরাং আমি চাইলেই অতর্কিতে একটা দেশকে হামলা করতে পারি না। তার মানে এটা আপনি জাতিসংঘের সনদকে ভঙ্গ করছেন। আন্তর্জাতিক আইন বলতে এইটুকুই। এখন কথা হলো যে 90-এর পর থেকেই, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সেই কমিউনিজমের পতনের পর থেকেই জাতিসংঘের কার্যকারিতা নিয়ে অনেক রকম প্রশ্ন এসছে, যে কারণে অনেকগুলো দেশই জাতিসংঘের ওই যে 5টা মানে পূর্ণ সদস্য বলে বা তাদের স্থায়ী সদস্য যারা, তাদের আপনার ব্যবস্থা যেটা আছে তাদেরকে কেন্দ্র করে সেটার পরিবর্তনের জন্য, অর্থাৎ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো যায় কিনা, এইভাবে আলাপ আলোচনা অব্যাহত রেখেছিল, যেটা রিফর্ম হিসেবে এসছিল। কিন্তু শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত কিছু হয়নি। কিন্তু এই যুদ্ধ প্রমাণ করছে, বা যুক্তরাষ্ট্রের এর আগেও আরও কয়েকটা যুদ্ধ যেগুলো তারা করেছে বা আক্রমণ যেগুলো করেছে, তাতে প্রমাণিত হয়েছে যে এই আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা জাতিসংঘের অধীনে এটার কার্যকারিতা সম্ভবত ফুরিয়ে গেছে। সুতরাং আমাদেরকে নতুন একটা বিশ্ব ব্যবস্থা দেখতে হবে, যেখানে একটা দেশ চাইলেই আর একটা দেশের উপরে আক্রমণ করবে না। এবং জাতিসংঘ হাস্যকর বিবৃতি দিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে ইরান যে প্রতিবেশী মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে সেটি তারা নিন্দা জানিয়েছে। বাট একটি দেশের উপর, একটি স্বাধীন দেশের উপর যে দুটি দেশ, এটা অনেকে বলেন যে আগ্রাসী তৎপরতা চালালো, সেটি নিয়ে তারা কোনো কথা বলছে না। বাট কালকে আবার বলেছে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। না, আমরাও চাইবো যে ধরেন আলোচনার টেবিলে সবাই আসুক এবং সেখানে সমাধানটা হোক। কারণ হলো যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়। এমনকি এইখানের পারস্যর যে যুদ্ধটা, সেই যুদ্ধে বিশ্বের প্রতিটা দেশই কম বেশি
ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ আমরা যুদ্ধ থেকে এত দূরে, আমরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। সুতরাং আলোচনার টেবিলে যদি কোনো রকম সমঝোতা হতো, সেটা সবার জন্য ভালো হতো। আপনি একটি জিনিস এখন ব্যাপক আলোচনা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। জি, আসলে কি হরমুজ প্রণালী ইরান দখলে রাখতে পারবে? দখল মানে আমি এই অর্থে বলছি যে সেটি দিয়ে যে কোনো কি জাহাজ চলতে দিতে চায় না, বন্ধ করে দিতে চায়, সেটি কি আসলে সম্ভব? অনেকখানি সম্ভব, ইরানের পক্ষে অনেকখানি সম্ভব, কারণ হরমুজ প্রণালীর পুরোটাই আপনার একদিকে পুরোটাই ইরান। জি, এবং ইরানের আপনার যথেষ্ট সামরিক সক্ষমতাও আছে, এবং তাদের দীর্ঘদিনের তাদের এটা ডিফেন্স কৌশল হিসেবে বলতে পারেন যে তারা এই কৌশলটা গ্রহণ করেছে যে কোনো কারণে কখনো যদি তারা আক্রান্ত হয়, তাহলে হরমুজ প্রণালীকে তারা একটা ব্যবহার করে। ডেটারেন্ট হিসাবে ব্যবহার করতে আচ্ছা, পারে। আচ্ছা, আচ্ছা। এবং যেহেতু এখন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ তাদেরকে আক্রমণ করছে, ইরানের সম্ভবত আর কোনো বিকল্প ছিল না হরমুজ প্রণালীকে ব্যবহার করা ছাড়া। তো এই যুদ্ধে কি হতে পারে? হোয়াট ডু থিঙ্ক? যুদ্ধে যে কোনো কিছুই হতে পারে। আমরা যদি ধরে নিই যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম ওই যে 8 মিনিটের একটা ভিডিও, যেটা সে যুদ্ধ শুরুর সময় বলল, সেই ভিডিওতে সে দুটো কথা বলেছে। একটা হলো যে সে ইরানের যে মিসাইল ব্যবস্থা সেটা ধ্বংস করতে চায়, ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটা বন্ধ করতে চায়। আর পাশাপাশি সে ইরানের জনগণকে বলেছে যে এটাই তাদের জন্য একটা সুযোগ, তারা যেন সরকার পরিবর্তনের জন্য নামে। হ্যাঁ। তা এখন যদি এক হলো, হ্যাঁ, ইরানের যুদ্ধ হলে ইরানের মিসাইল ব্যবস্থা কিছুটা তো ক্ষয়ক্ষতি হবেই, ইরানের পারমাণবিক কর্মসূচিও কিছুটা পিছিয়ে যাবে, কিন্তু এই যুদ্ধের কারণে কিন্তু ওই দুটো কাজের লেজিটিমেট রাইট তৈরি হলো ইরানের। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইউএস এইভাবে তাকে অ্যাটাক করতো না। ইরানের যদি আরও মিলিটারি সক্ষমতা থাকতো বা মিসাইল সক্ষমতা থাকতো তাহলেও হয়তো যুক্তরাষ্ট্র চিন্তা করত। সুতরাং আমি মনে করি এই যুদ্ধের মাধ্যমে তাদের ইরানের এখন একটা লেজিটিমেট রাইট তৈরি হবে, এবং যুদ্ধ যেভাবেই যখনই সমাপ্ত হোক, এমনকি যদি ইরান পর্যুদস্ত হয়েও যুদ্ধের সমাপ্তি ঘটে, তারপরও যদি আপনি রেজিম চেঞ্জ করতে না পারেন, তাহলে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য নিয়ে নেমেছিল সেই লক্ষ্য তো পূরণ হলো না। সেই লক্ষ্য যদি পূরণ না হয়, সেই সরকার যুদ্ধ শেষ হওয়ার পরে পুনরায় তার পারমাণবিক কর্মসূচি শুরু করবে, পুনরায় তার সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। সুতরাং কোনোভাবেই যুক্তরাষ্ট্র যে কথা বলে এই যুদ্ধে নেমেছে সেটা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, কিন্তু খুব যুদ্ধে জেতার সফলতা কিন্তু কম। আপনি জানেন ভিয়েতনাম যুদ্ধে তারা জিততে পারেনি। এই যে আফগানিস্তান 20 বছর পর তারা কি বলে একবার লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে, তারপরেও কিন্তু তারা বিভিন্ন জায়গায় যুদ্ধে লিপ্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের আসলে যুদ্ধতে কেন তারা লিপ্ত হয়, তার অনেকে অনেক রকম কারণ বলতে পারে। একটা কারণ কিন্তু সত্য, অস্ত্র যে ব্যবসা। সেইখানে অস্ত্র ব্যবসা। সুতরাং তাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় কখনো না কখনো এই যুদ্ধাবস্থা তৈরি করতে হয় সম্ভবত। এটা মানে ওয়ান অফ দি মেজর রিজন আর কি, যে কারণে সে বারবার ঘুরে ফিরে এই যুদ্ধে চলে যায়। ইরানের যে বড় বন্ধু রাষ্ট্র আমরা জানি যে রাশিয়া, চীন, তারা কি কোনো ধরনের, কি আপনার কি মনে হয় কোনো ধরনের সহযোগিতা করছে ইরানকে? কারণ বন্ধু রাষ্ট্র বিপদে যদি আপনার পাশে না থাকে না, তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে চীনের সঙ্গে তাদের যে ডিফেন্স প্যাক্ট আছে এবং আপনার পারস্পরিক যে সম্পর্কের প্যাকেজ যেটা রয়ে গেছে, সেই অনুযায়ী চীন এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত আছে। যদিও সাংবাদিকরা স্পেসিফিক্যালি তাকে খোঁচানোর চেষ্টা করেছিল যে এটা মানে কি সামরিক সহায়তা দিচ্ছে কিনা, তো উনি বলেছেন যে এই আমাদের রিলেশনশিপের অধীনে যা যা বিষয় আসে তার মানে অবশ্যই সামরিক বিষয় সেখানে ইনক্লুডেড, সেটাও সেখানে রয়ে গেছে। এখন মূল প্রশ্নটি করি আপনাকে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে পারে এই যুদ্ধকে কেন্দ্র করে? না, আমার সেরকম মনে হয় না। আমি নিশ্চিত যে প্রত্যেকেরই শুভবুদ্ধির উদয় হবে, কেননা আপনি নিজেও বুঝছেন যে যুদ্ধ বাংলাদেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, পৃথিবীর অন্যান্য সমস্ত দেশকে ক্ষতিগ্রস্ত করছে, যুক্তরাষ্ট্রকেও করছে, যথেষ্ট পরিমাণেই করছে। এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ যদি দীর্ঘমেয়াদে যায়, তাহলে তাদেরকে আবার কংগ্রেসের কাছে যেতে হবে বাজেট অনুমোদনের জন্যে।
তখন কংগ্রেস কংগ্রেস সেখানে কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো তখন কিন্তু কংগ্রেস অত সহজে সেটা মনে হয় না বাজেট অনুমোদন করবে। এবং একই সঙ্গে যদি আপনার অন্যান্য দেশের কথা বলেন, যেমন ইউরোপের আপনার এই হরমুজ প্রণালীর বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউরোপের শিল্প এবং ইউরোপের জীবনযাত্রা দুটোই যথেষ্ট ব্যাহত হচ্ছে। সুতরাং ইউরোপও এখন চাচ্ছে না কোনোভাবেই এই যুদ্ধ যেন দীর্ঘদিন চলে। কারণ তারা আরেকটি যুদ্ধ কিন্তু দেখছে যে রাশিয়া সেই জন্য ইউক্রেন আপনার যুদ্ধ। জার্মানিও তারা ইচ্ছা প্রকাশ করেছে যেন এখানে মধ্যস্থতা করার যদি প্রয়োজন হয় সে করতে পারে। স্পেন অলরেডি ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রকে কোনো রকম সহায়তা করবে না। হ্যাঁ, তার মানে ন্যাটোর মধ্যে চির ধরেছে। আগে যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ করতো ন্যাটোকে তার সঙ্গে নিত। আফগানিস্তানে জি। আপনার 20 বছর ন্যাটোকে সঙ্গে রেখেছে। জি। তো সেই সুযোগগুলো কিন্তু সীমিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের জন্য। তাহলে কি আমরা কি আশা করতে পারি যে যুদ্ধ কবে নাগাদ বন্ধ হতে পারে? এটি কি পূর্বানুমান করা যায়? যুদ্ধ তো একসময় বন্ধ করতেই হবে। আমার যেটা অনুমান সেটা হলো যুক্তরাষ্ট্র যেমন হুইমজিক্যালি অনেকটা এই যুদ্ধে যুক্ত হয়েছে, একইভাবে হঠাৎ করে কোনো একদিন সে ঘোষণা দিবে যে তার বিজয় অর্জিত হয়েছে এবং সে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি তার কাছ থেকে এটা এই কিন্তু ধরনের ধারণাই করা যায় উনি যে অনেকটা এরকম। হুইমের উপরে চলেন, এই ধরনের কোনো একটা কাজ তিনি করতে পারেন। কূটনীতি ক্ষেত্রে তো আপনি দীর্ঘদিন কাজ করেছেন, বড় বড় পদে ছিলেন। এই যে আরেকটি যুদ্ধ কিন্তু আমরা এখন খবর খুব পাচ্ছি না, বাট এই যুদ্ধ শুরু কয়েকদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধ শুরু করেছে। কিন্তু এই যুদ্ধের সঙ্গে কি এই ইরানের যুদ্ধের কোনো সম্পর্ক আছে? আপনার কি মনে হয়? সাধারণভাবে আমার কাছে মনে হয় না, কিন্তু মানে খুবই বিচিত্র কিছু না যদি ভবিষ্যতে কখনো রিভিলড হয় যে এই যুদ্ধের সঙ্গে তারও একটা যোগাযোগ ছিল। কারণ আপনার দুটোই ইরানের প্রতিবেশী, নিকট প্রতিবেশী। যদিও ইরানের সঙ্গে যে খুব ভালো কোনো সম্পর্ক ছিল তা না, কিন্তু আফগানিস্তান সরকার যেহেতু এখানে যুক্তরাষ্ট্র 20 বছর ছিল, সেই কারণে আফগান বা তালেবান সরকার তাদের যুক্তরাষ্ট্রের প্রতি একটা ক্ষোভ রয়ে গেছে। এবং আপনার আরও একটা জিনিস যদি খেয়াল করেন যে চীন কিন্তু মধ্যপ্রাচ্যে তার ক্ষমতার বলয় বা প্রভাব বলয় বাড়াচ্ছিল। এবং দেখেন চীন যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু সে উন্নয়নের কথা বলে যাচ্ছে, সে গিয়ে রোড কনস্ট্রাকশনে যাচ্ছে, ব্রিজ কনস্ট্রাকশন করছে, কিংবা কোনো না কোনো প্রকল্পে ইনভেস্ট করছে। আর বিপরীত দিকে এই যুক্তরাষ্ট্র যেখানে যায় সেখানে মিসাইল নিয়ে যাচ্ছে, মানে আপনার বোমা নিয়ে যাচ্ছে। সুতরাং দুটো দেশের মধ্যে একটা পার্থক্য আছে। তো চীন এইভাবে কিন্তু ক্রমান্বয়ে গোপনে গোপনে না বললেও আমি বলবো নীরবে নীরবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন কন্টিনেন্টে তার গুডউইল এস্টাবলিশ করছে। পুরো আফ্রিকা তো এখন চীনের পক্ষে, পুরো আফ্রিকা চীনের পক্ষে হওয়াটাই স্বাভাবিক। এমনকি ল্যাটিন আমেরিকাতেও তাদের যে পরিমাণ প্রজেক্ট এবং ইনভেস্টমেন্ট আছে তাতে হ্যাঁ অবশ্যই তারা হয়তো চীনের অনুকূলে থাকবে। মধ্যপ্রাচ্যে তো সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের একটা টানাপোড়েন ছিল, কূটনৈতিক সম্পর্কও ছিল না। সেখানে চীনের মধ্যস্থতায় কিন্তু তাদের মধ্যে আপনার একটা সমঝোতা হয়েছে এবং কূটনৈতিক সম্পর্কও স্থাপিত হয়েছে, যদিও এখনো সেইভাবে তারা রাষ্ট্রদূতের এক দেশ আরেক দেশের রাষ্ট্রদূত পাঠায়নি। কিন্তু এগুলো চীন করেছে বিকজ চীনের ওই যে রোড অ্যান্ড বেল্ট যে ইনিশিয়েটিভ আছে, সেই ইনিশিয়েটিভ আন্ডারে সে ইরানকেও যেমন রাখতে চাচ্ছে, সৌদি আরবকেও তেমনভাবে রাখতে চাচ্ছে। তো সুতরাং চীনের যে কূটনীতি, সেই কূটনীতির ধরন ভিন্ন, আপনার যুক্তরাষ্ট্রের কূটনীতির ধরন ভিন্ন। এখন আপনি নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য জুড়ে যে আমেরিকান বেসগুলো রয়েছে সেখানেও কিন্তু ইরান আক্রমণ করছে। জি, এটা কি এমন হতে পারে যেমন ইরান বলছে যে আমরা শুধু মার্কিন বেস যেখানে সামরিক স্থাপনা যেখানে আছে সেখানে আক্রমণ করবো, বাইরে করব না, বাট মাঝে মাঝে কিন্তু অন্যত্র আক্রমণ হচ্ছে। এটি কি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে? হ্যাঁ, যুদ্ধের যদি আমরা এই মুহূর্তেই কোনো পরিণতির দিকে না যায় বা যুদ্ধ যদি এখনই বন্ধ না হয়, তাহলে অবশ্যই যুদ্ধ তো সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাওয়ার আপনার একটা সম্ভাবনা আছে। যদিও ইরান এটা চাইছে না। ইরান কেবলমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকেই টার্গেট করে আক্রমণ করছে। কিন্তু খুবই স্বাভাবিক যে এখানে সামরিক স্থাপনার পাশাপাশি অনেক আধা সামরিক স্থাপনাও থাকে। হ্যাঁ, যেগুলো সামরিক স্থাপনার সঙ্গে সঙ্গে সেগুলোকেও কোনো না কোনো সময় আপনার অ্যাটাক করতে হয়। যেমন বাহরাইনে মনে হয় একটা যে ওয়াটার স্যালিনেশন, সেটার একটা প্রজেক্টের মধ্যেও আপনার মিসাইল গিয়ে পড়েছে। তো সেই রকম কখনো কখনো সেরকম ঘটনাও ঘটতে পারে।
আমরা নিশ্চয়ই জানি যে আপনিও জানেন যে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, অনেকে বলেন বা আমরাও অনুমান করছি রাশিয়া ভেবেছিল হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আমাদের যে জায়গাটুকু দখল করা দরকার আমরা দখল করে নিব, এই রাশিয়ান ভাষাভাষী জনগোষ্ঠী যেখানে থাকে। বাট এটি কিন্তু 4 বছর হয়ে গেছে। আমার মনে হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও সেদিকেই যাচ্ছে কিনা। এগুলোর একটা কারণ কি, এগুলো যুদ্ধে তারা কোনো দেশেই সর্বশক্তি প্রয়োগ করে না। যেমন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েলেরও হয়তো আছে, কিন্তু তারা সেটা ইরানের উপর প্রয়োগ করছে না। বিকজ ওই যেটা বললেন যে যদি এমন হয় যে যুদ্ধের পেছনে যারা সমরাস্ত্র কারখানা যাদের আছে তাদের স্বার্থ যদি নিহিত থাকে, তাহলে কিন্তু তারা চায় যে তাদের প্যারালাল যে সমস্ত আর্মস আছে সেই সমস্ত আর্মস এবং ওয়েপন ব্যবহার করার জন্য। এটা এক ধরনের পরীক্ষা নিরীক্ষা আর কি। হ্যাঁ, যে অপোনেন্টের যা আছে আমারটা যেন তার চাইতে সুপিরিয়র হয় এবং সুপিরিয়র কিভাবে করা যায়। কিন্তু আপনার ধরেন 19-20 আছে, এখান থেকে কেউ 70-80-তে চলে যাবে না আর কি। হ্যাঁ, এটা এই একটি প্রশ্ন আপনাকে করতে চেয়েছিলাম যে আপনি জানেন যে গত বছর জুনে 12 দিন কিন্তু যুদ্ধ হয়েছিল, এবং এরপরে বলা হচ্ছে যে চীন কিছু অস্ত্র দিয়েছে ইরানকে। যেমন নিশ্চয়ই আপনার মনে আছে ভারত পাকিস্তানের একটি যুদ্ধ হলো, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান খুব ভালো সক্ষমতা দেখিয়েছিল এবং বলা হচ্ছে সেটি চীনের আর্মস দিয়ে, চীনের সমরাস্ত্র দিয়ে। তো এখানে ইরানের এরকম কিছু অস্ত্র দিয়ে সেগুলো এখন তারা পরীক্ষা করতে চায়, এবং চীনের অস্ত্র কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের পরে ব্যাপক চাহিদা বেড়ে গেছে, কারণ এত সক্ষমতা দেখিয়েছিল। সেক্ষেত্রে এখানেও কিন্তু সেরকম পরীক্ষা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? না, অবশ্যই হচ্ছে, এবং মজার ব্যাপার হলো কেবলমাত্র ইরান না, আমার ধারণা যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো আছে যারা এখন মার্কিন পক্ষে আছে তারাও হয়তো আপনার কোনো এক সময় চীনের অস্ত্র নেওয়ার চিন্তা ভাবনা করবে, যদি দেখে যে এটা এক দিক থেকে তো অবশ্যই আপনার সাশ্রয়ী, 2 নম্বর যদি একই সঙ্গে এটা ইফেক্টিভ হয় তাহলে তারা চীনের অস্ত্রের দিকে যাবে। এই যুদ্ধ আরও যদি প্রলম্বিত হয়, অলরেডি তো আমরা প্রভাব দেখতে শুরু করছি। আপনি তেল স্টেশনে গিয়ে তেল পাচ্ছে না, বিশাল দীর্ঘ লাইন। ধরুন আপনি 3 লিটার তেল পুড়িয়ে গিয়ে সামনে 5 লিটার পেলেন, এই সমস্যা তো হচ্ছে। তো এটা কি প্রভাব পড়তে পারে আমাদের বাংলাদেশে, আরও কি প্রভাব ফেলতে পারে? দুর্ভাগ্যজনক হলো কি, যুদ্ধের মাসুল সবাইকেই কিছু না কিছু দিতে হয়, এবং আমাদের জন্য দুর্ভাগ্য কয়েক দিক থেকে বহুমুখী। এক হলো যে প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের প্রচুর প্রবাসী তারা নিয়োজিত আছেন, প্রায় হয়তো ওরকমই হবে, আমার ধারণা কম হবে, বাট ধরেন ওরকমই হয়তো একটা সংখ্যা হবে। এদের অনেকে প্রাণ ভয়ে ফেরত আসবেন, অনেকে হয়তো দেখা যাবে তাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, সো তাদেরকে তখন ফেরত চলে আসতে হবে, এই ধরনের একটা বিপর্যয় হবে। অনেকে আপনার সেখানে থাকলেও হয়তো অর্থটা আগের মতো পাঠাতে পারবেন না, যেহেতু নিজেরও প্রয়োজন পড়বে অর্থের কোনো না কোনো সময়, সেই ঝুঁকিটা হয়তো তারা নেবেন না। তো এইটা একটা সমস্যা আমাদের হবে। দ্বিতীয় হলো অর্থনীতির উপর চাপ পড়বে, শুধু যে তেল সেটা না, তেল ছাড়া অন্য না, এমনকি আমাদের যেটা রপ্তানি রেডিমেড গার্মেন্টস, এটার উপরেও এফেক্ট পড়তে পারে। আমাদের রেডিমেড গার্মেন্টস কিন্তু যখন আপনার সমুদ্র পথে যায়, বিশেষ করে ইউরোপে, তখন তারা কিন্তু যে লোহিত সাগর সেটা ব্যবহার করে। যুদ্ধ যদি আপনার লম্বা হয় তাহলে আপনার কিন্তু সেটা রেড সি পর্যন্ত আপনার কন্টিনিউ করতে পারে, বা ব্যাটলফিল্ড প্রশস্ত হয়ে যেতে পারে, কারণ ওদিকে হুতিরা আছে, তারা কিন্তু রেড সি একসময় বন্ধ করে দিয়েছিল, ওই ক্ষমতা তাদের আছে, সক্ষমতা তাদের আছে। সব মিলিয়ে আমি মনে করি এটা যথেষ্ট, যদি দীর্ঘস্থায়ী হয় এটা সবার জন্য বিপর্যয়ের কারণ, আমাদের জন্য বিপর্যয়ের কারণ। আরও আমি যেটা বলছিলাম যে বহুমুখী আমাদের একটা নতুন সরকার, এবং এই সরকারটা এসছে আপনার 18 মাস একটা অনির্বাচিত বলেন বা একটা অন্তর্বর্তী সরকার থাকার কারণে, এবং অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার আগে বেশ কিছু বৈদেশিক চুক্তিও করে গেছেন, যেগুলোর অনেক কিছু হয়তো এই সরকারকে বাধ্য হয়ে বহন করতে হবে। তো এমনিতেই সরকার, সেই জন্য নতুন সরকার যেহেতু অলরেডি কিছু চুক্তির ভার তাকে বহন করতে হবে, এমনিতেই তার অবস্থা একটুখানি নাজুক। এবং বিশ্ব পরিস্থিতি যদি এমন হয়, এবং বাংলাদেশের তো আরও একটা ফ্রন্ট আছে যে ফ্রন্ট নিয়ে আমরা খুবই বিচলিত, সেটা হলো আপনার পূর্ব দিকে মিয়ানমারের সঙ্গে যে আমাদের বর্ডার, এবং সেখানে যে রোহিঙ্গা ক্রাইসিস, এইটাও কিন্তু যে কোনো সময় আপনার
স্ফুলিঙ্গের মতো বা দাবানলের মতো বড় হয়ে যেতে পারে। তো এইগুলো মোকাবেলা করার জন্য সরকারকে একটু সময় দিতে হয়। ধীর স্থিরভাবে সরকার তখন তার পলিসিগুলো নির্ধারণ করতে পারে। কিন্তু যদি এমন হয় যে আগের সরকারের ব্যাগেজ তাকে কিছু টানতে হয়, তাহলে এই সরকারের উপরে খামাখা অতিরিক্ত কিছু চাপ চলে আসবে। সেইগুলো সমস্ত কিছু মিলে মোকাবেলা করা, মন্ত্রিসভাও নতুন, এখানে অনেক মন্ত্রী আপনার নতুন, তাদের অভিজ্ঞতাও কম। আপনার যে আমলাতন্ত্র যেটা আছে সেটা আগেরই আমলাতন্ত্র, তারই ধারাবাহিকতা আছে। সুতরাং এই সরকার যে নতুন করে তার আমলাতন্ত্র বা শাসন ব্যবস্থা স্থির করবে, তার জন্য তাকে কিছুটা সময় দিতে হয়। সব মিলিয়ে এই সরকারের উপরে যেমন কিছুটা চাপ, বাংলাদেশের উপরও একইভাবে এই চাপটা রয়ে গেছে। আরেকটি প্রশ্ন করি আপনাকে, যে আপনি যেহেতু কূটনীতিক ছিলেন, এই যে এখন যারা মধ্যপ্রাচ্যে আমাদের যারা কূটনীতিক আছেন, আমাদের যে শ্রমিক ভাই বা কর্মী ভাই যারা আছেন, তাদের বেটারমেন্টের জন্য তাদের কি করণীয় আছে? আসলে কূটনীতিকদের কিছু আদৌ কি করণীয় আছে? এটা তো আপনি যুদ্ধের ব্যাপারে বলছেন না, সাধারণভাবে বলছেন। না, যুদ্ধের ব্যাপারে, এখন তো যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি ভূমিকা তাদের, নতুন কোনো ভূমিকা থাকার সুযোগ আছে? মনে করি দূতাবাসের অবশ্যই উচিত যে, আমি জানি নিশ্চিতভাবে তাদের সঙ্গে আপনার কমিউনিটি মেম্বারদের একটা সংযোগ আছে, এই সংযোগটা আরও যত বাড়ানো যায়। কারণ প্রত্যেকের পক্ষে দূতাবাসে আসা সম্ভব না। দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য যে ইলেকট্রনিক মাধ্যম বা অন্যান্য অনলাইন মাধ্যম যেগুলো আছে, সেগুলো আরও একটু সচল করা উচিত, সক্রিয় করা উচিত। আমি নিশ্চিত তারা করছে, বাট এটা আরও যত বেশি পারা যায়। একটা জিনিস খুবই ভালো যে আমাদের কমিউনিটির মেম্বার যারা আছেন প্রবাসী বাংলাদেশি, তাদের কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ কোনো না কোনো একটা প্রক্রিয়ায় আছে, যথেষ্টই ভালো আছে। মানে কেউ একেবারে দুর্ভাগা না হলে হয়তো এই কমিউনিকেশন প্যাকেজের মধ্যে তারা কোনো না কোনোভাবে আছেন। তারপরেও দূতাবাসের 1 নম্বর হলো যে এটা বৃদ্ধি করা যতটুকু পারা যায়। 2 নম্বর হলো এটাতে খুব বেশি সক্রিয় হওয়া, অর্থাৎ একেবারে আপডেটেড ইনফরমেশন আপনার কাছে যদি না থাকে, আপনি তো কমিউনিটিকে হেল্প করতে পারবেন না, সেটা যেন থাকে। আর হলো শেষে হলো যে আপনার এই পুরো বিষয়টাকে, বিশেষ করে প্রবাসীদের দুর্ভোগটাকে একটু মানবিকভাবে দেখা। কারণ এই দুর্ভোগ তাদের কোনো দায় নাই। এইটা আমি মনে করি দূতাবাসের চাইতে আমাদের সরকারেরও কিছুটা কাজ আছে, যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের অলরেডি বাড়িয়েছে সময়, হ্যাঁ, কাতার বাড়িয়েছে এবং অন্যান্য দেশও আমার ধারণা সহানুভূতির সঙ্গেই দেখবে। কিন্তু একই সঙ্গে আমাদের সরকারেরও উচিত হলো প্রয়োজনে বাংলাদেশ থেকে একজন স্পেশাল এনভয়কেও এই সমস্ত দেশগুলোতে পাঠানো উচিত। এতে হয় কি, ওই দেশে বাংলাদেশের প্রতি একটা কনফিডেন্স বাড়ে এবং তাতে তখন আমাদের প্রবাসীরা উপকৃত হয়, সহানুভূতি জানাতে পারি। কারণ সবগুলো দেশেই যুদ্ধে এফেক্টেড, ওই সহানুভূতিটা জানাতে পারি এবং দ্বিতীয়ত বলতে পারি যে যেহেতু আমাদের প্রবাসী বিপুল সংখ্যায় সেখানে রয়ে গেছে, তাদের জানমাল এবং যাবতীয় নিরাপত্তার জন্য যতটুকু সম্ভব সেই সমস্ত দেশের জন্য করার জন্য আগ্রহী হয়। আর আরেকটা কথা, সেটা হলো আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে, যে আমাদের একটা স্বাভাবিকভাবে এটা আমাদের প্রবণতা, আমরা নিজেরাও সেটা করি, যে কোথাও কোনো দৃশ্য দেখলে যদি মনে হয় কারোর সঙ্গে শেয়ার করা যায়, তখন হয়তো আমরা সেগুলো ছবি তুলি, ভিডিও করি, অনলাইনে শেয়ার করি, অনেক কিছু করি। যুদ্ধের সময় এই কাজটা যতটুকু পারা যায় এখান থেকে বিরত থাকাই ভালো। এমনকি একেবারে নিজের বন্ধু বান্ধব পরিচিত জনের কাছেও এগুলো না পাঠানো ভালো। হ্যাঁ, কারণ কখন কোথা থেকে আমাদের বিপদ চলে আসে আমরা কেউ বলতে পারবো না। নিরাপত্তাটা আগে নিজেকে নিশ্চিত করতে হবে। আপনি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় পোল্যান্ডে? না, যুদ্ধে যখন শুরু হয় তখন আমি ছিলাম না, বাট তার আগে আমি পোল্যান্ডে ছিলাম। তখন কিছু আজ করতে পেরেছিলেন যে এরকম কিছু হবে? আজ অমনভাবে করা যায় নাই, কিন্তু রাশিয়ার সঙ্গে পোল্যান্ডের শত্রুতা ছিল এবং এই শত্রুতার বহিঃপ্রকাশ যে কোনোভাবেই হতে পারত, এইটা আমরা অনুমান করতাম। কেননা যেমন বেলারুশ আপনার রাশিয়ার অ্যালি, কিন্তু পোল্যান্ডের জন্য আবার বেলারুশ হলো মাইনর এনিমি। সুতরাং রাশিয়াকে বোঝানোর জন্য সে কখনো বেলারুশের উপরে চাপ প্রয়োগ করতে পারে, যেটা কয়েকবার সে করেছে। যখন বেলারুশ থেকে আপনার কখনো এই লোকজন বর্ডার ক্রস করে পোল্যান্ডে ঢুকে, সেইখানে পোল্যান্ড অসম্ভব স্ট্রিক্ট মেজার আরোপ করেছে এবং এতটা স্ট্রিক্ট যেটা ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলো এতটা স্ট্রিক্ট হইতে চায় নাই, কারণ তারা একটু এখানে মানবতা প্রদর্শন করতে চেয়েছে। কিন্তু পোল্যান্ড সেটা করে নাই। পোল্যান্ড অনেক স্ট্রিক্টভাবে করেছে, বিকজ তারা সেই মনে করে যে রাশিয়া বেলারুশ তাদের সাধারণ শত্রু।
একইভাবে রাশিয়ার ক্ষেত্রেও মনে হতো যে ইউক্রেনের উপরে কিংবা লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়ার উপরে, এই দেশগুলোর উপরে তারা কোনোরূপ আপনার সামরিক অভিযান না হোক, কোনো না কোনো রকম চাপ প্রয়োগ করতে পারে, যেটা ইউরোপকে বোঝানোর জন্য বা পোল্যান্ডকে বোঝানোর জন্যে যে রাশিয়া সেখানে আছে, অবস্থান করে এবং যে কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে। আমি শেষ প্রশ্ন আপনাকে করি, জাতিসংঘের ভূমিকা এখন কি হতে পারে? তারা কি ঠুটুর জগন্নাথই থেকে যাবে, না কিছু আদৌ করতে পারবে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, আসলে নিরাপত্তা পরিষদের একজন সদস্যই যদি আপনার এই ভায়োলেশন করে, তখন নিরাপত্তা পরিষদ আর কার্যকর থাকে না। তো জাতিসংঘে এমনিতেই আমরা দেখে আসছি যে 90-এর পর থেকে যেটা বলছি যে তার কার্যকারিতা অনেকখানি কমে গেছে। তারপরেও যেহেতু এখন এইটাই একমাত্র আন্তর্জাতিক ব্যবস্থা, আমরা অবশ্যই আশা করব যে জাতিসংঘ যত সীমাবদ্ধতা সত্ত্বেও এগিয়ে আসবে এবং আহ্বান জানাবে। নিরাপত্তা পরিষদও আহ্বান জানাবে, জাতিসংঘের সাধারণ পরিষদও আহ্বান জানাবে যে যারা যুদ্ধে জড়িত তারা যেন যত দ্রুত সম্ভব আলোচনায় বসে এবং সাধারণ মানুষের উপকারের জন্য, তাদের জানমালের নিরাপত্তার জন্য যুদ্ধ বন্ধ করে। এখন যে ওয়ার্ল্ড অর্ডার চলছে, যেভাবে চলছে বিশ্ব, অদূর ভবিষ্যতে কি এভাবেই চলবে, না এটি চেঞ্জ হবে বলে আপনার মনে হয়? অবশ্যই একসময় তো চেঞ্জ হতেই হবে, কিন্তু ঠিক এক্স্যাক্টলি কখন চেঞ্জ হবে সেটা আমি অনুমান করতে পারছি না, কিন্তু চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এখন দেখেন যে পার্মানেন্ট 5 যে দেশগুলো আছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন হয়তো কিছুটা তাকে মোকাবেলা করতে সক্ষম। অন্যান্য দেশগুলো কিন্তু তাদের সক্ষমতা হারিয়েছে। ফ্রান্স বলেন, যুক্তরাজ্য বলেন, তাদের সক্ষমতা হারিয়েছে। ইভেন রাশিয়াও টু সাম এক্সটেন্ট, ইয়েস, রাশিয়াও। তো এইটার তো অবশ্যই এই জন্য পরিবর্তন দরকার। এবং এখন দেখেন এই যে এই যুদ্ধেও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন না, জার্মানি এগিয়ে আসছে মধ্যস্থতার জন্য, বলছে। তার মানে বিশ্ব ব্যবস্থাটার একটা পরিবর্তন অবশ্যই দরকার। এবং এদিকে আমরা দেখছি যে চীনের উত্থান হচ্ছে, কদিন পর হয়তো আমরা দেখব যে ভারতেরও উত্থান হচ্ছে কিংবা ব্রাজিলের উত্থান হচ্ছে, অন্যান্য অনেকগুলো দেশই এগিয়ে আসবে। আপনার জাপান এখনও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা দেশ, জার্মানিও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা দেশ। সুতরাং অবশ্যই এমন পরিবর্তন আসা উচিত যে পরিবর্তন বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য উপযোগী হয়। সেই পরিবর্তনের আশা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আমাদের দৃষ্টিতে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।